চ্যাপ্টার ৩৪৭ জম্বি অ্যান্ড ওয়েভলফ। সবার সামনে দিয়ে ম্যারিক দৌড়ে যাচ্ছিল। বাতাসের তোড়ে ওর এলোমেলো চুলগুলো একদম পেছনের দিকে সরে গিয়েছিল। ওর চেহারার ভঙ্গিটা এখন বেশ বিকৃত আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওর দৌড়ানোর গতি এখন একটা স্টিম লোকোমোটিভ ইঞ্জিনের সর্বোচ্চ গতির চেয়েও বেশি ছিল। শোঁ শোঁ শব্দে ও বনের ফাঁকা জায়গাটার সামনে এসে পৌঁছাল। কিন্তু এত দ্রুত দৌড়েও ও নিজের পেছনে থাকা শিকারীদের হাত থেকে বাঁচতে পারল না। ওর সবচেয়ে কাছে থাকা লোকটার গায়ের রংটাও ম্যারিকের মতোই ফ্যাকাসে ছিল। ওর মুখে কেমন অস্পষ্ট কালচে দাগ লেগে আছে, যেন পচে যাওয়া ঘাস শুকিয়ে যাওয়ার পর এই বিশ্রী দাগগুলো তৈরি হয়েছে। ওর চোখে মুখে হিংস্রতা একদম স্পষ্ট আর বেপরোয়া ছিল। ওকে দেখে মানুষের চেয়ে জম্বি বললেই বেশি মানায় যে কি না টাটকা মানুষের মাংস খাওয়ার জন্য হন্যে হয়ে আছে। ক্লাইন অনুমান করল ও নিশ্চয়ই জেসন সিকোয়েন্স ৬। জেসন আর ম্যারিকের মধ্যে দূরত্ব ছিল মাত্র ৭ অথবা ৮ মিটার। কখনো সেই দূরত্ব বাড়ছিল, আবার কখনো কমছিল। ওরা এভাবেই বনের ভেতর দিয়ে একে অপরকে ধাওয়া করছিল। ওদের থেকে ১০ মিটারেরও বেশি পেছনে আরেকজন মানুষ বেশ পিছিয়ে পড়েছিল। এই লোকটা রোগা হলেও বেশ পেশিবহুল। ওর মাথার চুলগুলো একদম ছোট করে ছাঁটা, সজারুর কাঁটার মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হাত নাড়ানোর সময় ওর তালুর ডগা থেকে ধাতব আলো ঠিকরে বের হচ্ছিল। সেই মৃদু লালচে জ্যোৎস্নায় বোঝা গেল ওর কালো নখগুলো ছোট চাকুর মতো লম্বা। ওয়ারউলফ টায়ার ক্লাইন মনে মনে লোকটার নাম আর সিকোয়েন্সটা আওড়াল। ওর চোখের সামনে ভেসে উঠল সেই রক্তাক্ত দেয়ালের দৃশ্যটা, যেখানে মানুষের নাড়িভুঁড়ি আর অঙ্গপ্রত্যঙ্গ মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল। ট্যাপ ট্যাপ ট্যাপ। ম্যারিক ওর সব শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। জেসনও দাঁতে দাঁত চেপে ওর পেছন ছাড়ছিল না। দৌড়ানোর এক পর্যায়ে জেসনের মুখের সেই কালচে দাগগুলো ফুলে উঠতে শুরু করল। মনে হচ্ছিল সেখান থেকে কোনো পচা তরল রস গড়িয়ে পড়বে। ওরা যখন কাদা আর ভেজা মাটির ওপর দিয়ে যাচ্ছিল, তখন ওদের পায়ের ছোঁয়ায় সেখানে সাদা তুষার জমে যাচ্ছিল। বাতাসের ঝাপটায় শুকনো ঘাসগুলো উপরে উঠে যাচ্ছিল। মাটিতে পড়ার আগেই ঘাসগুলো সবার চোখের সামনে পচতে শুরু করছিল। হঠাৎ বরফ জমে যাওয়া মাটির ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে আসল। হাতটা জেসনের গোড়ালি খুব শক্ত করে চেপে ধরল। প্যাঁচ। জেসন শরীরটা বাঁকিয়ে একটা জোরে লাথি মারল। হাতটার কবজি ভেঙে সেটা ছিটকে দূরে গিয়ে পড়ল। হাতটার মাংস অনেক আগেই পচে গিয়েছে। ভেতর থেকে সাদা পোকা কিলবিল করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ম্যারিক এবার দাঁড়িয়ে গেল। ও নিজের ডান হাত দিয়ে ঠোঁট চেপে ধরে একটা তীব্র শীষ দিল। ব্যাং ব্যাং ব্যাং। পুরো বনের ফাঁকা জায়গাটার বিভিন্ন অংশের মাটি সরে গেল। কোনো ভাবাবেগ ছাড়াই কতগুলো মৃতদেহ সেখানে উঠে বসল। ঠিক একই সময়ে চারপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করল। অগণিত স্বচ্ছ ছায়া যেন রক্তের গন্ধ পেয়েছে, এমনভাবে ওরা জেসনের দিকে তেড়ে গেল। কেউ ওর হাত টানছে, কেউ পায়ের পেশি চেপে ধরছে, এমনকি কেউ কেউ ওর মাথা জড়িয়ে ধরে বসে আছে। জেসন থমকে দাঁড়িয়ে একটা গোঙানি দিল। সাথে সাথে সেই ছায়াগুলো ছিটকে দূরে গিয়ে পড়ল। কেউ কেউ করুণ আর্তনাদ করে ভোজবাজির মতো মিলিয়ে গেল। আবার কেউ কেউ বিভ্রান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকল। প্রায় একই সাথে ম্যারিক আর জেসন দুজনেই নিজের ডান হাত ওপরে তুলল। ওরা নিজের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে একে অপরকে নিশানা করল। কোনো শব্দ হল না, কিন্তু ওদের মাঝখানের বাতাসটা যেন ফেটে চৌচির হয়ে গেল। কালো বাতাসের কুণ্ডলী ওপরের দিকে উঠে যেতে থাকল। ম্যারিক এক পা পিছিয়ে গেল। ওর উস্কোখুস্কো চুলের কয়েকটা গোছা চোখের পলকে পচে মাটিতে পড়ে গেল। জেসন নিচু আর খসখসে গলায় হেসে বলল, ম্যারিক, তুমি এখনও সেই আগের মতোই দুর্বল আছো। আকাঙ্ক্ষার শক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি এখনও শেখোনি। এই সময় ওয়ারউলফ টায়ার দৌড়ে এসে জেসনের পাশে দাঁড়াল। কিন্তু রেড স্টিভকে কোথাও দেখা যাচ্ছিল না। স্টিভ এই অভিযানের দায়িত্বে থাকা সিকোয়েন্স ৫ বিয়ন্ডার। টায়ার ফিসফিস করে জেসনকে বলল, ম্যারিককে এখনই শেষ করার জন্য এত তাড়াহুড়ো করো না। শ্যারন ওকে বাঁচাতে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। লর্ড স্টিভ এখনই চলে আসবেন। টায়ার ওর টকটকে লাল জিভ বের করে নিজের ঠোঁট চাটল। ও বলল, শ্যারন যখন গায়ের কাপড় খুলবে তখন ওকে যে কেমন দেখাবে সেটা আমি ভাবছি। কথা শেষ করার আগেই টায়ার দেখল জেসন ওর দিকে মুখ ঘুরিয়েছে। জেসনের চেহারা একদম মরা মানুষের মতো ফ্যাকাসে হয়ে গেছে। ওর চোখের মনির ভেতর একই সাথে দুটো হুবহু প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। কালো রাজকীয় পোশাক, সোনালি চুল, চমৎকার একটা মুখ আর ফ্যাকাশে গায়ের চামড়া। প্যাঁচ। শ্যারন ওর ২ হাত দিয়ে ওয়ারউলফ টায়ারের গলা টিপে ধরল। হাড় মড়মড় করার একটা বিশ্রী শব্দ শোনা গেল। রেইথ শ্যারন আক্রমণ করেছে। টায়ার জোরে শ্বাস নিল, ফলে ওর গলাটা একটা পানির পাইপের মতো ফুলে উঠল। ওর গলায় শক্ত কালো পশম গজাতে শুরু করল। এই উপায়ে ও নিজের শ্বাসনালী আর হাড় ভেঙে যাওয়া আটকানোর চেষ্টা করছিল।
ওর চোখের মণি ধীরে ধীরে ওপরের দিকে উঠে সাদা হয়ে গেল। লাল জিভটা বেরিয়ে আসলো আর ঠোঁট বেয়ে লালা গড়িয়ে পড়তে থাকল। কিন্তু এরই মধ্যে ও নিজের ডান হাতটা পকেটে ঢুকিয়ে ফেলল। ও একটা আধ্যাত্মিক সিলমোহর ভেঙে ফেলল। সেই গুদামঘরের সামনের ফাঁকা জায়গাটা হঠাৎ লাল আলোয় ভরে গেল। মনে হচ্ছিল পুরো জায়গাটা টকটকে লাল চাঁদের আলোয় ডুবে গেছে। জেসনের ওপর শ্যারনের হাতের জোর কিছুটা শিথিল হয়ে গেল। ওর পেছনের দিক থেকে একটা নরম টুপির ছায়া দেখা দিল। টায়ারের মুখে এক ধরনের নিষ্ঠুর হাসির রেখা ফুটে উঠল। ও পকেট থেকে একটা ছোট্ট টকটকে লাল রঙের গোল অলঙ্কার বের করে আনল। ওটা থেকে অনবরত স্নিগ্ধ আভা বের হচ্ছিল। এটা দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো। এর চারপাশে লাল রঙের চুনি পাথর বসানো ছিল। এর ঠিক মাঝখানে চাঁদের একটা চিহ্ন আর কিছু রহস্যময় লেখা খোদাই করা ছিল। শ্যারন সহজাতভাবেই চোখ ছোট করে ফেলল আর 2 কদম পিছিয়ে গেল। ওর বায়বীয় শরীরটা ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকল। মনে হচ্ছিল ওর পা দুটো নিজের শরীরের ভার আর সইতে পারছে না। ও ধপাস করে কাদামাটির ওপর পড়ে গেল। ওর সেই সুন্দর পোশাকটা ধুলা আর কাদায় মাখামাখি হয়ে গেল। ওয়ারউলফ টায়ার সেই অলঙ্কারটা উঁচিয়ে ধরল। ও হাসতে হাসতে জোরে শ্বাস নিল। ও বলল, লর্ড স্টিভ ঠিকই বলেছিলেন, তুমি নিশ্চয়ই পাল্টা আক্রমণ করার চেষ্টা করবে। আর শ্যারন, তুমি নিশ্চয়ই জেসনকে দখল করার চেষ্টা করবে, কারণ ওর সিকোয়েন্স আমার চেয়ে বেশি। এই কারণে স্কারলেট লুনার করোনা আমাকে দেওয়া হয়েছে। আন্দাজ করো তো উনি এখন কোথায় আছেন? ক্লাইন এসব শুনে ভ্রু কুঁচকাল। মনে হচ্ছে শ্যারন যেমনটা ভেবেছিল সবকিছু তেমনভাবে হচ্ছে না। এখন মনে হয় ক্লাইনকে নিজেই কোনো সুযোগ বুঝে আক্রমণ করতে হবে। ও নিজের মনের অস্থিরতা কমানোর চেষ্টা করল। এই মুহূর্তে ওয়ারউলফ টায়ার আক্রমণ করার জন্য খুব একটা তাড়াহুড়ো করছিল না। ও জানত যে এই স্কারলেট লুনার করোনার প্রভাব যত বেশিক্ষণ থাকবে, শ্যারন ততটাই দুর্বল হয়ে পড়বে, আর ম্যারিকের কষ্ট ততটাই বাড়বে। জেসনের হিমশীতল চোখের মধ্যে কোনো বিচারবুদ্ধি অবশিষ্ট ছিল না। ও এই লাল আলোর প্রভাবে কোনো কষ্ট পাচ্ছিল না, বরং ওর ভেতর টাটকা কাঁচা মাংস খাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। জেসনের গলা দিয়ে পশুর মতো একটা গর্জন বের হল। ওর গায়ের চামড়া আর চুল সাদা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে শ্যারন খুব কষ্টে ওর হাত দুটো ওপরের দিকে তুলল। ও নিজের বাম হাত দিয়ে ডান হাতের কালো গ্লাভসটা খুলে ফেলল। জেসন ওর ওপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে চারপাশের মাটিতে বরফের একটা আস্তরণ তৈরি হল। হঠাৎ করে শ্যারনের হাতের তালু থেকে উজ্জ্বল আলোক রশ্মি ঠিকরে বের হতে থাকল। সেই আলো শ্যারনের আধ্যাত্মিক শক্তিকে শুষে নিয়ে এক রহস্যময় দরজা তৈরি করল। ব্রোঞ্জ রঙের সেই দরজার গায়ে অনেক জটিল নকশা খোদাই করা ছিল। সেখান থেকে কেমন এক অচেনা গন্ধ ভেসে আসছিল। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজার ভেতর থেকে কতগুলো ফ্যাকাশে আর স্বচ্ছ হাত বেরিয়ে আসল। কোনো হাত আবার ছিল দাঁত দিয়ে ভর্তি, কোনোটার গায়ের চামড়া ছিল না। সেই হাতগুলো জেসনকে আঁকড়ে ধরল। দরজার ভেতরের অন্ধকারে কতগুলো চোখ জ্বলজ্বল করছিল। কিছু বুঝে ওঠার আগেই জেসনকে কতগুলো সুঁড় জাপটে ধরল। এই সুঁড়গুলো দেখতে ছিল গাঢ় সবুজ রঙের লতার মতো, যার গায়ে অসংখ্য ছোট বাচ্চার মুখ ফুটে আছে। সেই অদ্ভুত সত্তাগুলো কেউ হাসছিল, আবার কেউ কাঁদছিল। ওরা জেসনকে টানতে টানতে সেই রহস্যময় দরজার ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জেসন যদিও তখন খুনের নেশায় উন্মত্ত ছিল, তাও ও অবচেতনভাবে ভয় পেয়ে গেল। ওর গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসল। জেসনের প্রভাবে সেই ফ্যাকাশে হাতগুলোর ওপর বরফ জমে গেল। গাঢ় সবুজ রঙের লতার ওপর থেকে সেই বাচ্চার মুখগুলো ব্যথায় চিৎকার করতে শুরু করল। সেখান থেকে ঘোলাটে হলুদ রঙের পচা তরল রস গড়িয়ে পড়ছিল। টানের জোর কিছুটা কমলেও জেসন নিজেকে মুক্ত করতে পারল না। জেসন বারবার ভূতদের ডাকার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এমনকি ও ডেথের এলাকা থেকে কিছু মন্ত্র বলার চেষ্টা করল, কিন্তু তাতেও কোনো ফল হল না। ওর শরীরটা ধীরে ধীরে সেই রহস্যময় দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ও মাঝে মাঝে একটু ছটফট করে পেছানোর চেষ্টা করছিল। ম্যারিক আগে থেকেই কিছু শান্ত রাখার ওষুধ খেয়ে রেখেছিল, তাই ও পুরোপুরি কাবু হয়ে পড়েনি। ও চট করে শেষ 2টো বোতল বের করল। কট করে বোতলগুলো ভেঙে এক নিঃশ্বাসে 1.5 গ্লাস ওষুধ গিলে ফেলল। ওর চোখে সেই হিংস্রতা কমে আসল। বিকৃত হয়ে যাওয়া মুখটা স্বাভাবিক হতে শুরু করল। ও ওয়ারউলফ টায়ারের দিকে তাকাল। ঠিক সেই মুহূর্তে টায়ারের শরীরটা এক জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। ও 10 মিটারেরও বেশি দূরে আবার ভেসে উঠল। ও এত দ্রুত নড়াচড়া করছিল যে ওর একটা ছায়া পেছনে থেকে যাচ্ছিল। আসলে টায়ারের নিজের এই ক্ষমতা নেই, কিন্তু ও স্কারলেট লুনার করোনার শক্তির সাহায্যে নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিল। ওর গতির কারণে বাতাসে কতগুলো অবয়ব তৈরি হচ্ছিল। গুদামঘরের ওপরের অন্ধকারে লুকিয়ে থাকা ক্লাইন এবার পকেট থেকে একটা লোহার সিগার কেস বের করল। ও ওটার ওপরের আধ্যাত্মিক আবরণটা সরিয়ে ফেলল। ও জানত যে রেইড স্টিভ নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে।
নইলে জেসন এতক্ষণে ওই রহস্যময় দরজার ওপাশে হারিয়ে যেত। আর টায়ার যদিও এখন অনেক শক্তিশালী, তাও ও ম্যারিককে হুট করে মেরে ফেলতে পারছিল না। শ্যারন যদি ওই দরজাটা টায়ারের দিকে তাক করত, তবে ওই স্কারলেট লুনার করোনা হাতছাড়া হয়ে যেত। ক্লাইনের আঙুল যখন সেই সিগার কেসের ভেতর রাখা অল ব্ল্যাক আই বা কালো চোখটাকে স্পর্শ করল, অমনি ওর মাথায় কতগুলো পাগলাটে আর ভয়ঙ্কর কথা ভেসে আসতে লাগল। সেই বিশ্রী চিৎকারে ক্লাইনের মনে হল ওর মাথার রগগুলো ছিঁড়ে যাবে। ওর মনে হল চোখ দুটো ফেটে যাবে, আর মাথাটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। সেই অসহ্য কষ্টের মাঝেই ক্লাইন কতগুলো রহস্যময় কালো সুতো দেখতে পেল। সেই সুতোগুলো শ্যারন আর টায়ারের শরীর থেকে বের হয়ে অজানার দিকে চলে গেছে। ম্যারিকের একটু দূরেও কতগুলো সুতো দেখা গেল, যে সুতোগুলো কোনো কিছুর সাথে মেলেনি। রেড স্টিভ ও ম্যারিককে দখল করার চেষ্টা করছে। ক্লাইন সাথে সাথে ওর বাম হাতটা সরিয়ে নিল। ও বন্দুক বের না করে হুট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করল। দুটো গুদামঘরের মাঝখানে বিকট শব্দে একটা বিস্ফোরণ হল। আগুনের হলকা আর উত্তাপের মাঝে দেখা গেল একটা লোক কালো কোট পরে সেখানে ভেসে বেড়াচ্ছে। সবার নজর যখন সেদিকে গেল, তখন ক্লাইন চট করে ওর বন্দুকটা বের করল। ও যে জায়গাটা মনে রেখেছিল সেখানে ট্রিগার টিপল। ওর বুকের ওপর থাকা সোনালি রঙের সানবার্ড ব্রোচটা থেকে এক ঝলক আলো বের হল। ও ওর পবিত্র গুলির সাথে ক্লিব অফ পিউরিফিকেশন যুক্ত করে দিল। ধড়াস একটা মৃদু সোনালি আভা নিয়ে বুলেটটা লক্ষ্যভেদে ছুটে গেল।